বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষক নিয়োগ বা নিবন্ধন বিষয়ভিত্তিক গণিত এমসিকিউ প্রস্তুতিমূলক ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমি আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার নিয়ে এই অধ্যায়টা সহকারী শিক্ষক এবং প্রভাষক উভয় সিলেবাসেরই অন্তর্ভুক্ত টপিকস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার গাইডলাইন ক্লাসটি সম্পূর্ণ করেছো, তোমরা অবগত রয়েছে আমি কিভাবে ক্লাস নিব। তারপরেও আমি বাস্তব সংখ্যা অধ্যায়ের ক্লাসটা কিভাবে বা কোন অ্যালগরিদমে পরিচালনা করব সেই সম্পর্কে তোমাদের প্রথমেই একটু ধারণা দিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিছু কিছু অধ্যায় আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা অংশ হলো ফাউন্ডেশন ক্লাস, আর একটা অংশ হলো অ্যাডভান্স। যেহেতু এটা এখন এমসিকিউ প্রস্তুতি, এখন আর আগের মতো পড়াবো না, রিটেনের মতো পড়ানোর কোনো সুযোগ নেই। এখানে আমাদেরকে যে অধ্যায়গুলার ফাউন্ডেশনটা আমাদের এসএসসি লেভেলের বইয়ে রয়েছে, এই ফাউন্ডেশন বলতে আমি এসএসসি লেভেলের বইয়ে যেগুলা সূত্রপাত সেগুলা এসএসসি থেকে সূচনা করব, আর অ্যাডভান্স বলতে বুঝিয়েছি আমাদের অনার্স বা ডিগ্রি লেভেলের এই বইয়ের মধ্যে যে টপিকসগুলো রয়েছে, অর্থাৎ একই টপিকস দুই বইয়ে রয়েছে, এখানে সূত্রপাত, এখানে সমাপ্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি এটাকে এই ফাউন্ডেশনটাকে নাম দিয়েছি, এখানে আমি ক্লাস নং 1, আর এটাকে আমি বলতেছি যে ক্লাস নং 2। ক্লাস নং 1-এর ভিতরে আমি 3টি লেকচার সাজিয়েছি তোমাদের জন্য। একটা এটা এখানে ফাউন্ডেশনের ভিতরেই এইচএসসি লেভেলের বেসিক আলোচনা, লেকচার 2-তেও বেসিক আলোচনা, লেকচার 3-তে এমসিকিউ প্র্যাকটিস, এই 3 ধাপে সাজিয়েছি। ঠিক এখানেও আমি সেভাবেই করার চেষ্টা করব যে ক্লাস 2-তেও একইভাবে আমাদের লেকচার 1-এ বেসিক আলোচনা, লেকচার 2-তে বেসিক আলোচনা, যদিও এই অংশের ক্লাস আমি এখনো শুরু করি নাই, লেকচার 3-তে এমসিকিউ প্র্যাকটিস। আশা করি তোমরা আমার কথা বুঝেছো। তাহলে আমরা ক্লাস নং 1-এ 3টা টপিকস নিয়ে আলোচনা করব। এটা হলো আমাদের ফাউন্ডেশন, এটা হলো আমাদের অ্যাডভান্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে হয়তো শর্টকাট প্রস্তুতি নিয়ে চিন্তা ভাবনা করতেছো। আমি তোমাদেরকে মূল ক্লাসে যাওয়ার আগে দুটো কথা বলে নিচ্ছি। ধরো প্রশ্ন সহজ হলে ধরো সাজেশন ভিত্তিক বা ভাষা বিভিন্ন গাইড থেকে যদি তুমি প্রস্তুতি নাও, ধরো 60% প্রশ্ন সবার কমন আসলো, তো সবার যখন 60% প্রশ্ন কমন আসলো, তোমারও আসলো, তাহলে এটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তাহলে লাভ হলো কি? সবাই তো একই হয়ে গেল, কিন্তু বাকি যে 40% প্রশ্ন গভীর থেকে আসলো বা 20% প্রশ্ন গভীর থেকে আসলো, যারা ডিটেইলস গভীরভাবে প্র্যাকটিস করবে, গভীরভাবে শিখবে, বেসিক টু অ্যাডভান্স এবং এমসিকিউ প্র্যাকটিস, বাকি 40% তারা ভালো করবে। এখন ধরো প্রশ্ন কঠিন আসলো, প্রশ্ন কঠিন হলেও ওই একই কাজ, প্রশ্ন কঠিন হলে তো সবার জন্যই কঠিন হলো, যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রশ্ন কঠিন হলে যার ভিতরে বেশি নলেজ থাকবে সেই লাভবান হবে। তাহলে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি, দিন শেষে তোমার নিজেকে ডেভেলপ করার বা নিজের মেধাকে, নিজের জানার পরিধিকে এনরিচ করার বিকল্প কোনো রাস্তা নেই। এখন শর্টকাটে প্রস্তুতি নেওয়ার মতো ঝুঁকি আমি নিব না, ইনশাল্লাহ। আমি কখনোই শর্টকাট কোনো প্রস্তুতিমূলক কোর্স করাই না, আমি ইন ডিটেইলস পড়াই। প্রশ্ন কঠিন হলেও যাতে আমার স্টুডেন্টদের অসুবিধা না হয়, প্রশ্ন সহজ হলেও ওই যে ইন জেনারেল সবাই কমনগুলো পারলো, কিন্তু একেবারে ডিপলি যে 20% প্রশ্ন যখন আসবে, তখন তুমি কি করবে? যদি তুমি তখন না পারো, তাহলে তো তুমি সবার দলে পড়ে গেলে। তো তুমি যদি এই প্রতিযোগিতামূলক পরীক্ষা এগিয়ে থাকতে হয়, তোমাকে ওইভাবে অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স, ওইভাবে প্রস্তুতিটাও এগিয়ে নিতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এই জন্য আমার কাছে কোর্স করতে হলে বা আমার কাছে পড়তে হলে তোমাকে একটু পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। ভাষা কোনো প্রিপারেশন আমি করাইতে পারি না, এবং কোনো গাইড বা স্পেসিফিক কোনো টপিক, শিট, নোট, পিডিএফ এগুলা নিয়ে অন্তত এরকম একটা
মহাযুদ্ধের মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করা ততটা সহজ নয়। তো আসো আমরা প্রথমে আমাদের এই যে ক্লাস নং 1 ফাউন্ডেশন ক্লাসটার প্রথম লেকচারটা শুরু করি। আমাদের প্রথমে যখন আমরা গণিতের কথা বলি তখনই কিন্তু আমাদের সামনে সংখ্যার বিষয়টা ফুটে আসে, আর সংখ্যা নিয়ে যখনই আমরা কথা বলতে যাব তখনই আমরা ধীরে ধীরে আলোচনা করব যে বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা বা বিভিন্ন সংখ্যার বিভিন্ন প্রকারভেদ। তার মধ্যে আমরা এখন বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটি বাস্তব সংখ্যা। সরাসরি আমি অধ্যায় রিলেটেড বেসিক বিষয়বস্তু তোমাদের সাথে এখন আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতেছো একটা চক দেখতেছো, যে এখানে লেখা আছে যে বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটার মাধ্যমে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। এই জিনিসগুলো অবশ্য তোমরা নবম দশম শ্রেণীর বইয়েও কিছুটা জেনে এসেছো। তারপরেও এখানে আমরা একটু তোমাদের হারানো স্মৃতিটা, অতীত স্মৃতিটা একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করতেছি, এছাড়া আর কিছুই না। এই জিনিসগুলো তোমরা জানো, তারপরেও একটু আলোচনা করে নেওয়া। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা বলবো যে বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। এখন আসো, মূলদ সংখ্যার কোনো প্রকারভেদ আমরা দেখতেছি, কিন্তু অমূলদ সংখ্যার কোনো প্রকারভেদ আমরা দেখতেছি না। মূলদ সংখ্যার প্রকারভেদের ভিতরে কয়েক প্রকার আছে। যে মূলদ সংখ্যা, আমি একটু পরে খাতায় লিখে জিনিসগুলো ক্লিয়ার করব, পূর্ণ সংখ্যা এবং মূলদ ভগ্নাংশ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করা হলো, পূর্ণ সংখ্যা এবং মূলদ ভগ্নাংশ। এইবার আসো, পূর্ণ সংখ্যার ভিতরে আবার তিন প্রকার: ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং মিস্টার শূন্য। শূন্য, যদিও শূন্য ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, এই জন্যই উনি কিন্তু ধনাত্মকের ঘরেও নাই ঋণাত্মকের ঘরেও নাই, তবে উনি পূর্ণ সংখ্যা। তাহলে তোমাদের কি মনে রাখবা, বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। বিস্তারিত ডেফিনেশন আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এরপর আসো, মূলদ সংখ্যাকে বলছি কি, মূলদ সংখ্যা হলো তোমার দুই প্রকার, পূর্ণ সংখ্যা আর মূলদ ভগ্নাংশ, রেশনাল নাম্বার আর কি মূলদ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হলো ইন্টিজার নাম্বার। তাহলে পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হলো, তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার মূলদ ভগ্নাংশ যেটা, এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হলো, ধনাত্মক ভগ্নাংশ আবার ঋণাত্মক ভগ্নাংশ। তো আমরা এই যে জিনিসটা আমরা পড়লাম, এগুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হলে আমাদের বারবার এই জিনিসগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা কিন্তু এমনটা না যে এটা জানো না, জানো, কিন্তু এখন ওই যখন অঙ্ক করবো, আমার যখন এমসিকিউতে প্রয়োজন হবে বা বিভিন্ন প্রয়োজনের দরকার হবে, তখন কিন্তু আমার মাথায় জিনিসটা আসতে হবে, তাই না? তাহলে আমরা এই মুহূর্তে যেটা শিখলাম আমরা একটু দেখি। আমরা মূলত বলতেছি যে রিয়েল নাম্বারের কথা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আমরা বলতেছি যে বাস্তব সংখ্যা হলো কি দুই প্রকারের। একটা হলো তোমার মূলদ, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হলো অমূলদ, যেটাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় বা কিউ সি দ্বারা প্রকাশ করা হয়। এক এক বই এক একভাবে প্রকাশ করে, এটা কোনো প্যাটার্ন নয়। এখন এই মূলদ সংখ্যা, এ অমূলদ, এর কোনো প্রকারভেদ নিয়ে আলোচনা নাই বা এর কোনো তেমন আমাদের দরকার নেই। অমূলদের প্রকারভেদ নিয়ে আলোচনা আমাদের মূলত এই মূলদ সংখ্যার প্রকারভেদ আছে, এর প্রকারভেদ নেই। সবগুলাই যত রকমের আছে সবগুলাই অমূলদেরগুলো এক বক্সে থাকবে। মূলদ সংখ্যাকে আমরা বলতেছি যে, মূলদের ইংরেজি হলো তোমরা জানো রেশনাল নাম্বার, নাল রেশনাল নাম্বার, আর অমূলদ হলো ইরেশনাল, ইরেশনাল নাম্বার। এখন এর ভিতরে আছে তোমার, মূলদের ভিতরে আছে তোমার প্রথমত বলতেছে যে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ওই যে যাকে তোমরা এই যে জেড বলে ডাকো, ইন্টিজার নাম্বার আর কি। আর একটা হলো মূলদ ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ, রেশনাল ফ্র্যাকশন। এখন পূর্ণ সংখ্যার ভিতরে আছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা
ধরো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি 1 2 3 এগুলো অসীম পর্যন্ত। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে -1 -2 -3 এইভাবে চলমান। আর 0 উনি আলাদা, উনি কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এরপরে আসো মূলদ ভগ্নাংশের ভিতরে মূলদ এগুলোর প্রকারভেদ বিস্তারিত নবম দশম শ্রেণীর বই ছিল, তারপর আমাদের ভিতরে আলোচনা আছে, আমরা করব। মূলদ ভগ্নাংশের ভিতরে আছে ধনাত্মক, ধরো মূলদ ভগ্নাংশ আমরা ধরো 3/2 এটা একটা মূলদ ভগ্নাংশ। তো মূলদ ভগ্নাংশের ভিতরে এটা এখন ধরো এটা হলো কি পজিটিভ, একইভাবে কি এটা নেগেটিভ হতে পারে না বলো তো? তো এটা হলো কি ধনাত্মক মূলদ, ধনাত্মক মূলদ, আর এটা হলো ঋণাত্মক মূলদ। অবশ্যই মূলদ সংখ্যার ভিতরে ভগ্নাংশ পড়ে, দশমিকের সংখ্যা পড়ে, আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখন আপাতত আমাদের এই টেবিলটা আমাদের একেবারে নৌকদর্পণে আমরা রাখবো। আমি তোমাদেরকে যাদেরকে পেড বেসে কোর্সটি পরিচালনা করতেছি, আমি কিন্তু প্রথমে তোমাদেরকে হ্যান্ড নোটটা আগে হাতে পুষিয়ে দিয়েছি অনলাইনে, সফট কপি অবশ্য, আমি কোনো হার্ড কপি সরবরাহ করি না, সফট কপি দিয়ে দিয়েছি। তোমরা প্রথমে হ্যান্ড নোটটা নিজের চোখে দেখবে বা নিজের মতো করে হ্যান্ড নোট করে নিতে পারো। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব, আমাদের বেসিক আলোচনা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা হয়তো বলবে এটা নিয়ে আলোচনা করার কি আছে, আমরা ছোটবেলা থেকেই তো মৌলিক সংখ্যা চিনি, কিন্তু আসলে দেখা যায় যে অনেক সময় মৌলিক সংখ্যা নিয়ে আমরা অনেকেই বিব্রত হই। আমরা যদি আমি স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞেস করি, যখন সরাসরি পড়াই বা লাইভে কথা বলি যে 2 কি মৌলিক সংখ্যা, স্টুডেন্টরা বলে যে না, এই যে একটা ধোঁকা, সে বলে যে না 2 মৌলিক সংখ্যা নয়। কেন? 2টা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সেটার উপর মৌলিক সংখ্যা নির্ভর করে না, মৌলিক সংখ্যা চলে তার ডেফিনেশনের উপরে, সংজ্ঞার আলোকে। তো দেখো তোমরা অবশ্যই এই ডেফিনেশনটা তোমাদের বহুল পরিচিত একটা ডেফিনেশন, প্রাইম নাম্বার 1 থেকে বড় যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দিস ইজ পয়েন্ট, প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা বলতেছে যে মৌলিক সংখ্যা 1 থেকে বড়। তাহলে দেখো ডেফিনেশনেই বলে দিচ্ছে মৌলিক সংখ্যা 1 নয়, 1 মৌলিক সংখ্যা নয়। তাহলে 1 থেকে বড় যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা একটা উদাহরণ দিই, ধরো তোমার 10, এই সংখ্যাকে তোমার 1 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়। আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় বলো তো? 10কে 2 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 5 দুগুণে 10, আর এগুলো দ্বারা তো যায়। তাহলে 1 থেকে বড়, প্রথম শর্ত হলো প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা ইজ গ্রেটার দ্যান 1। প্রাইম নাম্বার 1 থেকে বড়, 1 থেকে বড় কোন সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া, যেমন 10কে আমি 1 দিয়ে ভাগ করছি, 10 দিয়ে ভাগ করছি, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় তাহলে মৌলিক সংখ্যা। আর ভাগ করা গেলে মৌলিক সংখ্যা হবে না। কথা ক্লিয়ার? যেমন 7, এই সংখ্যাটা 1 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এই জন্য আমরা বলবো 7 মৌলিক সংখ্যা। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে 1 কেন মৌলিক সংখ্যা নয়, 1 কেন মৌলিক সংখ্যা নয়, 1 কেন মৌলিক সংখ্যা নয়, এটার উত্তর কি? তখন কিন্তু আমরা অনেক সময় আমরা বলি যে হ্যাঁ আমি তো জানি 1 মৌলিক সংখ্যা নয়, আবার অনেকে বলে 1 মৌলিক সংখ্যা। যাই হোক, আমি ধরে নিলাম তুমি জানো 1 মৌলিক সংখ্যা নয়, কিন্তু কেন নয়? তার উত্তর কি? তার উত্তর হলো, 1 নাম্বার কথা হলো সংজ্ঞা অনুসারে, সংজ্ঞাতেই বলে দিছে যে 1 মৌলিক সংখ্যা নয়, 1 থেকে বড়। তাহলে 1 কিভাবে মৌলিক সংখ্যা বলবে? তো তোর কেন জানা, ডেফিনেশন নিয়ে কোনো কথা চলবে না, ডেফিনেশন তো ফিক্সড। এরপরেও যদি তুমি লজিক দিতে চাও যে 1 এবং ওই সংখ্যা ছাড়া, অর্থাৎ কোন সংখ্যাকে যদি তোমার মৌলিক সংখ্যা হতে হয়, কোন সংখ্যাকে মৌলিক সংখ্যা হতে হলে তার ধরো মৌলিক সংখ্যা যেগুলো তার কিন্তু মিনিমাম 2টা ভাজক আছে, মিনিমাম 2টা ভাজক আছে। যে সংখ্যাগুলো মৌলিক তার মিনিমাম 2টা ভাজক আছে, মানে 2টা সংখ্যা দ্বারা ভাগ যায়, 1 দ্বারা যায়, আবার তার নিজের সংখ্যা দিয়ে যায়। আর যেটা মৌলিক নয়, যৌগিক, তার তো 2 এর অধিক
দুইয়ের অধিক ভাজক আছে, এ কথা তো আর কোনো সন্দেহ নাই, কিন্তু ওয়ানের মাত্র একটাই ভাজক, ওয়ানের ভাজক একটা। আর এটা হলো আরেকটা কারণ যে ওয়ানের ভাজক একটি, ওয়ানকে দুইটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মৌলিক হইতে হলেও অন্তত দুইটি সংখ্যা দ্বারা ভাগ যাইতে হচ্ছে, কথাটা বুঝতে পেরেছ? আর সবচেয়ে স্ট্রং লজিক হলো যে সংজ্ঞা অনুসারে, সংজ্ঞায় বলা আছে যে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার ইজ গ্রেটার দেন ওয়ান, প্রাইম নাম্বার ইজ গ্রেটার দেন ওয়ান অ্যান্ড হুইচ ইজ ডিভাইজেবল ওয়ান অ্যান্ড দ্যাট সেলফ, মানে ওয়ান এবং তার নিজে দ্বারা বিভাজ্য। এটাই হলো তোমার মৌলিক সংখ্যার ডেফিনেশন। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। এখন আমাকে যদি বলা হয় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা কত, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হলো আমার 2। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 2 এর আরেকটা মাহাত্ম্য আছে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। জোড় মৌলিক সংখ্যা 2 ব্যতীত আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। এভাবে 2, 3, 5, 7, 11, 13 এভাবে আমরা অসংখ্য মৌলিক সংখ্যার কথা বলতে পারবো, অর্থাৎ মৌলিক সংখ্যার কোনো শেষ নাই, মৌলিক সংখ্যার কোনো শেষ নাই। তাহলে আমরা এখানে এই কথাগুলোকে আমি আবার হ্যান্ড নোটে নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে, যে আমরা বলছি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2, মৌলিক সংখ্যার শেষ নেই। এবার আসো, আমরা মৌলিক সংখ্যা শিখলাম, এখন আমরা শিখব সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা হতে হলে তার সংখ্যা দুটিকে আলাদা আলাদাভাবে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই, শুধু শর্ত একটাই, দুইটি সংখ্যার যদি ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারে সহজ উদাহরণ হলো, পাশাপাশি দুটি সংখ্যা কিন্তু একটাকে আরেকটা দ্বারা ভাগ যায় না। 11 ধরো 12, 11 আর 12 মধ্যে কিন্তু তোমার পাশাপাশি সংখ্যা দ্বারা ভাগ যায় না। ধরো এগুলা হলো মৌলিক সংখ্যা, রিলেটিভলি প্রাইম, সহমৌলিক। দুটি সংখ্যার যদি ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে সংখ্যা দুটিকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। আমি আবারও বলতেছি, সহমৌলিক সংখ্যা হতে হলে সংখ্যা দুটিকে মৌলিক হতে হবে, না হলেও কোনো সমস্যা নাই। ধরো 25 আর 10, 25কে তোমার কি কি দ্বারা ভাগ যায়, 1 তো আছেই, 5, 25 আর 10, 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায়, 5 দ্বারা যায়, 10 দ্বারা যায়। তাহলে দেখো 1 ব্যতীত তাদের মধ্যে আবার কমন উৎপাদক আছে 5। এই মানে আমরা যদি এখানে গসাগু করতে চাই, এই 25 আর 10-এর গসাগু তোমরা জানো, গসাগু মানে কমন, 1 লেখেও লাভ নাই, আর 5 এ হলো তাদের গসাগু। কিন্তু যদি তারা সহমৌলিক সংখ্যা হতে হয়, পারস্পরিক সহমৌলিক সংখ্যা হতে হয়, তাদের মধ্যে কোনো কমন উৎপাদক থাকতে পারবে না। ধরো 9, 10, 9কে তোমার ভাগ যায় 1 × 3 × 3, আর 10কে ভাগ যায় 1 × 2 × 5 × তোমার 10। এখন দেখো 1 ব্যতীত আর কিন্তু এদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই, তার মানে আমরা বলবো 9 and 10 পরস্পর সহমৌলিক, রিলেটিভলি প্রাইম। একটা মজার ঘটনা দেখো, এখানে 9 এবং 10 কেউ দুইটার একটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, তারপরেও আমরা বলতেছি তারা পরস্পর সহমৌলিক। এই থিমগুলো আমাদের কিন্তু পরবর্তীতে আমরা যখন অন্যান্য বড় প্রমাণে যাব তখন আমাদের কাজে লাগবে। এরপরে আমরা আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। তাহলে আমরা মূলত এখানে সহমৌলিক নিয়ে কথা বলেছি, তার আগে আমরা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলেছি। এরপরে আসো আমাদের পরবর্তী টপিকস, একেবারে পরিচিত একটা টপিকস, পূর্ণবর্গ সংখ্যা। ধরো যে কোনো একটা সংখ্যা আছে, ধরো 5, কোন সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করিলে নতুন একটা সংখ্যা ধরো পাইলাম 25, মানে কি 5²। এই নতুন যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, এই দেখো, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 3 × 3, 3² মানে 9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। a × a² এটা একটা কোন সংখ্যাকে ওই সংখ্যা। ধরো এখানে যদি তুমি লেখো মশা, আবার ওই মশা দিয়েই গুণ করো, মশা², তখন আমরা একটা কথার কথা, কিন্তু এটা তার সংখ্যা না, তখন আমরা বলবো এটা পূর্ণবর্গ সংখ্যা। ধরে নিলাম মশার মান 3,
তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা আশা করি বুঝতে পেরেছি। এগুলো কিন্তু তোমরা আগে থেকেও কিছু জানো, তারপরে একটু তোমাদের অতীতটা স্মরণ করা, আমি বারবার বলতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাভাবিক সংখ্যার সেট, এটা স্বাভাবিক সংখ্যার সাথে তোমাদের আগে থেকে পরিচয়। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ গণনার কাজে আমরা, তুমি তো ইন্টার লেভেলে এই সংখ্যা নিয়ে এখন পড়তেছো, এগুলো অনার্স মাস্টার্সেও আলোচনা আছে। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করা। স্বাভাবিক সংখ্যা হলো গণনার কাজে যে সংখ্যাগুলা ব্যবহার করা হয় সেগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার একটা অংশ। স্বাভাবিক সংখ্যাটা পূর্ণ সংখ্যার একটা অংশ, মানে স্বাভাবিক সংখ্যাটা মূলত ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে বোঝাচ্ছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধরো এই যে দেখো ন্যাচারাল নাম্বার 1 2 3 ডট ডট, আর পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা। পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মক সকল সংখ্যা আছে, 0 আছে, আবার ঋণাত্মক সকল সংখ্যা আছে। ধনাত্মক সকল সংখ্যা ধনাত্মক সকল পূর্ণ সংখ্যা আছে, 0 তো আছে, আবার ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যা আছে। দ্যাট মিনস আমরা বলতে পারি nটা হলো এই z এর একটা অংশ, nটা হলো z এর একটা অংশ। এই জন্য বলা হয় n ইজ সাবসেট z, n হলো z এর উপসেট, n হলো z এর উপসেট। এবার আসো সবচেয়ে বিখ্যাত টপিকস মূলদ সংখ্যা। এটা নিয়ে বহুত লেখাপড়া করেছো তোমরা হাই স্কুল জীবনে, এই মূলদ অমূলদ নিয়ে। অবশ্যই অনেকের শর্ট সিলেবাসের কারণে অনেকের এই চ্যাপ্টারটি বাদ পড়েছিল, যারা শর্ট সিলেবাসের আওতাভুক্ত ছিল আর কি কোনো এক সময় বিভিন্ন কারণে। মূলদ সংখ্যা বলছে পি যদি একটি পূর্ণ সংখ্যা হয়, কিউ যদি একটি অশূন্য পূর্ণ সংখ্যা হয়। দেখো কথার ভিতরে কিন্তু একটা প্যাঁচ আছে। পি পূর্ণ সংখ্যা, আর আমরা তো জানি শূন্য একটা পূর্ণ সংখ্যা, তাহলে পির মান শূন্য হইতে পারবে। এবং কিউ যদি অশূন্য পূর্ণ সংখ্যা, কিউ এমন একটা পূর্ণ সংখ্যা যেটা 0 হইতে পারবে না, তবে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তবে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেমন এখানে উদাহরণ দেওয়া হলো সকল মূলদ সংখ্যা সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ম্যাথমেটিক্যালি এখানে লিখছে কিউ ইকুয়াল টু পি বাই কিউ সাচ দ্যাট পি কিউ বিলংস টু জেড। এটা সত্য, কিন্তু কিউ এর মান ইজ নট 0। তাহলে এখানে একটা বিষয় আমরা একটু দেখি, এখানে লিখছে এই জেড ইজ বিলংস টু কিউ, মানে জেড কিউ এর উপসেট। বিলংস টু না বলে আমরা সাবসেট বললে বেশি উপযুক্ত হয়, বেশি সুন্দর হয়। তাহলে জেড ইজ সাবসেট কিউ, এটা লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলদ সংখ্যা নিয়ে অনেক কথাবার্তা, অনেক আলোচনা, কিন্তু আসলে তেমন কোনো ঝামেলা নেই। এখানে তুমি হয়তো বলতে পারো সারা জীবন স্যারেরা পি বাই কিউ দিয়ে প্রকাশ করে কেন? কেউ যদি বলে যে না আজকে থেকে আমি এটা লিখবো না, আমি বলবো যে এম বাই এন আকারের সংখ্যা, যেখানে এই এম আর এন বিলংস টু জেড, তবে শর্ত হলো এন ইজ নট 0। ইটস না, তুমি যা ইচ্ছা তা দাও, জাস্ট আমরা বুঝাইতে চাচ্ছি যে মূলদ সংখ্যা হলো ভগ্নাংশ আকারের সংখ্যা। এখন ভগ্নাংশ ধরো 3/2, এটা ক্যালকুলেটর চাপলে কি আসবে? ধরো এটাকে আমরা যদি ভাগ করি 2 একে 2, আর এখানে থাকে কত 1, দশমিক দিলে 0, 5 দ্বিগুণে 10, 0। তার মানে কি 3/2 যদি এটা একটা মূলদ সংখ্যা, আবার এটাকে আবার দশমিকে লিখলে এইভাবে, এটাও একটা মূলদ সংখ্যা। অর্থাৎ সবসময় পি বাই কিউ আকার থাকবে এমন কথা নয়, এরকম থাকলেও এটা পি বাই কিউ, কারণ এটাকে আবার পরের লাইনে আমি ওখানে নিয়ে যেতে পারতেছি। ধরো 1, এই পয়েন্টের জন্য একটা 1, আর দশমিকের পরে 1 ঘরে 1 0, তো কাটাকাটি করলে 5 দ্বিগুণে তোমার 10, 3 5 15, 3 দিয়ে কাটলে ঘুরে ফিরে এক কথায়, মানে ফ্র্যাকশন ভগ্নাংশ বা ওই ডিসিমাল আকারে লেখা, এ ঘুরে ফিরে একটারই বিভিন্ন রূপ। এই জন্য ওই ডেফিনেশনটাকে মানে এটা যে কথা, এটা তো একই কথা, এটা একই কথা, মানে এটা 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 এগুলিতে সব সেম জিনিস। এই জন্য ওই ঘুরে ফিরে ডেফিনেশনটাকে এইভাবে দাঁড় করা যে তোমার মূলদ সংখ্যা হলো এ পি বাই কিউ আকারের সংখ্যা। মূলদ সংখ্যা হলো পি বাই কিউ আকারের সংখ্যা, বা মূলদ সংখ্যা হলো এম বাই এন আকারের সংখ্যা, মূলদ সংখ্যা হলো এক্স বাই ওয়াই আকারের সংখ্যা। যা বলো সবই সঠিক, এ কথা মাথায় রাখবা। তবে শর্ত হলো এ পি কিউ নি যায়নি, এক্স ওয়াই যায়নি, সবগুলা আমরা বলবো যে বিলংস টু জেড, এই কথাটা মিস যেতে পারবে না, মানে পূর্ণ সংখ্যা। আবার শর্ত হলো এই নিচে যে সংখ্যাটা আছে এটা কোনোভাবে পূর্ণ সংখ্যা হলো 0 হইতে পারবে না। আমরা জানি কোনো ভগ্নাংশের হর 0 হইলে ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এটা আমি তুমি সবাই জানো। এবার আসো তাহলে আমরা সংক্ষেপে আমরা বলি যে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ বিলংস টু জেড আর কিউ ইজ নট 0, বা অন্য যে কোনো নাম দিলে সেটা বলবা, এটা কথা ক্লিয়ার। এবার তোমার
মূলদ গেলে এবার আসো অমূলদ সংখ্যা। এখন আমরা কি বলি, অমূলদ সংখ্যা মানে হলো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। সোজা কথা এটা বলে আমরা উদ্ধার হয়ে যাই, এবং এটাই কথা ঠিক, কিন্তু এর পিছনে কেন যায় না সেটাও তো জানতে হবে। ধরো একটা সংখ্যা আছে 1.2, আমি এটাকে যদি ফ্র্যাকশন আকারে লিখি, ভগ্নাংশ আকারে এইভাবে লিখতে পারি, মানে দশমিক ঘর এক অঙ্ক 1 এখন আমাকে যদি এরকম দেওয়া হলো 1 2 3 4 5 6 বা 7 9 2, মানে কোনো সিকোয়েন্সও নাই, এখানে অসংখ্য বিন্দু আছে। এখন আমি এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে যাই, আমি তো জানি যে দশমিকের জন্য একটা ঘর মানে 1, আর দশমিকের পরে যত অঙ্ক তত শূন্য। এখন আমার এখানে কত অঙ্ক আমি সেটা জানি, আমি কিন্তু জানি না আমার কত অঙ্ক, এই জন্য আমি কত শূন্য দিব, অর্থাৎ আমি এটাকে ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারতেছি না। দ্যাট মিনস এই সংখ্যাটাই এখন আমার অমূলদ সংখ্যা, এই সংখ্যাটাই আমার অমূলদ সংখ্যা। কিন্তু এরকম আবার প্যাচ লাগাইবা না। ধর আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। ধর একটা সংখ্যা আছে 1.222 এভাবে চলতেছে। এখন এটা কিন্তু পুরোপুরি সংখ্যা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.24 উপরে, এটা কিন্তু আমরা ভগ্নাংশ প্রকাশ করতে পারি। তাই পুনঃপুনিক এই যে অসীম হলেও সেটা কিন্তু অমূলদ সংখ্যা নয়, সেটা হলো মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ভিতরে প্যাচ লাগাবে না। অমূলদ সংখ্যা হলো কেবলমাত্র যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অথবা আরেকটা কথা আছে, তোমার যেরকম ফ্র্যাকশন না, আবার আরেকটা আছে যে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এটা আছে। অথবা পূর্ণবর্গ নয়, আমরা কিন্তু একটু আগে পূর্ণবর্গ নিয়ে কথা বলেছি। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে। তাহলে এটাই হলো অমূলদ সংখ্যা। এখন ধরো তোমরা তো অনেকেই জানো √2, ধরো 2 কিন্তু পূর্ণবর্গ নয়, তার বর্গমূল √3 √7, এগুলোর প্রমাণ আবার আমরা শিখবো, এগুলো পরীক্ষা আসে। বা এগুলা অসীম টাইপের সংখ্যা, ফাই একটি অমূলদ সংখ্যা, এই টাইপের বহুত আছে অমূলদ সংখ্যার উদাহরণ। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ। আর একটা কথা তোমাদেরকে একটু বলি, আমরা প্রথমে যেটা বলছিলাম n হলো কি জেড এর সদস্য। আবার এই জেড এর বিভিন্ন মান, ধরো জেড এর আমি দুইটা মান নিলাম 2 3 4, দেখো এটা দিয়ে আমি ফ্র্যাকশন মূলদ কয়টা বানাইতে পারছি, দেখো 2/3 2/4 3/4, আবার 4/3 4/2 3/2, এরকম আমরা ধরো একটা কথার কথা আমি কয়টা বানালাম 6টা। দ্যাট মিনস এগুলো কিন্তু সব মূলদ। 3টা পূর্ণ সংখ্যা নিয়ে আমি 6টা বানালাম মূলদ। তার মানে মূলদ সংখ্যার বংশধর আরো বড়, 3টা নিয়ে আমি কয়টা তৈরি করে ফেললাম। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই জেড এর থেকে আবার এই মূলদ সংখ্যার পার্টটা আরো বড়। এখন এই মূলদের ভিতরে আবার অমূলদ রাখতে পারো, মূলদের ভিতরে আমরা অমূলদটার অবস্থান দিতে পারি। এখন এই সব সংখ্যা মূলত আসছে কোথায় থেকে? বাস্তব সংখ্যা থেকে আসছে। বলো তো, বাস্তব সংখ্যা থেকে আসছে না? এই জন্য বলা হয় যে n is subset z is subset q is subset r, এই সকল সংখ্যা আসছে বাস্তব সংখ্যা থেকে। এই যে এখন এই থিমটা কিন্তু আমরা মাথায় রাখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা সংক্ষেপে বাস্তব সংখ্যা কাকে বলবো, এটা যদি আমরা এখন একটা ডেফিনেশন দাঁড় করাইতে চাই, বাস্তব সংখ্যা হলো তোমার সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়। অর্থাৎ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি r = q ইউনিয়ন q প্রাইম। আর কিউ প্রাইম কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেখানে আমরা বলতে পারি q ইন্টারসেকশন q প্রাইম, অর্থাৎ q আর q প্রাইমের মধ্যে কোনো কমন উপাদান নাই, মিস্টার ফাঁকা, নাল সেট। তাহলে বাস্তব সংখ্যার ডেফিনেশনটা আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। এখানে লেখা আছে বাস্তব সংখ্যা, সুন্দর করে তোমাদেরকে আমি সংখ্যাটা লিখে দিয়েছি। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যাকে r দ্বারা প্রকাশ করা হয়, অতএব r = q ইউনিয়ন q প্রাইম। আর q প্রাইম মানে মূলদ আর অমূলদের মধ্যে কোনো কমন উপাদান নেই। আর এই স্ট্রাকচারের কথাটা আমি বলেছি। তাহলে আমরা বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যাবলীর মধ্যে প্রথমে আমরা বীজগণিতীয় ধর্মাবলী নিয়ে কথা বলবো। 1 নম্বরে বলতেছে যদি a
এবং বি দুইটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি এবং এ বি বাস্তব সংখ্যা হবে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, এটাকে বলা হয়, আমরা নামটা দিতে পারি এভাবে, আবদ্ধশীল বিধি, মানে ইংলিশ হলো ক্লোজার ল। আবদ্ধশীল বিধি। যদি এ এবং বি দুইটি বাস্তব সংখ্যা হয়, তাদের যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা হবে। এটা হলো বাস্তব সংখ্যার একটা বৈশিষ্ট্য, এটাকে বলা হয় আবদ্ধশীল বিধি। 2 নম্বরে আসো, এ কমা বি কমা সি প্রত্যেকেই যদি তোমার বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা সত্য হবে। অর্থাৎ তিনটা বাস্তব সংখ্যার মধ্যে প্রথম দুইটা যোগ করে সেই ফলাফলের সাথে তৃতীয়টা যোগ করলে যে রেজাল্ট আসবে, প্রথমটাকে আলাদা রেখে দ্বিতীয় এবং তৃতীয়টাকে যোগ করে প্রথমটার সাথে যোগ করলে একই ফলাফল আসবে। আরেকটা আছে হলো, এটা হলো কি যোগের, এটা হলো কি যোগের, একইভাবে গুণের, তোমার এ ইন্টু বি ইন্টু সি, যেই কথা এ ইন্টু বি ইন্টু সি একই কথা। এটাকে বলা হয় সহযোজন বিধি। সহযোজন বিধি, এগুলো আমাদের জানতে হবে আমাদের ভবিষ্যতের ভালোর জন্য। অবশ্যই এখানে আরেকটা বিধি আমাদের রয়ে গেছে, আমাদের 2 নম্বর, এটা হলো 3 নম্বর, 2 নম্বরটা সরি 2 নম্বর আরো ইম্পর্টেন্টটা, বিনিময় বিধিটা আগে। এ কমা বি দুইটি বাস্তব সংখ্যা হলে তোমার এ প্লাস বি যেই কথা বি প্লাস এ একই কথা, এ প্লাস বি যেই কথা বি প্লাস এ একই কথা, এটা হলো যোগের ক্ষেত্রে। আর এ ইন্টু বি যে কথা বি ইন্টু এ একই কথা, এটাকে বলা হয় তোমার বিনিময় বিধি। বিনিময় বিধি। তাহলে এটাকে আমরা 1 নাম্বার, আর বিনিময় বিধিটাকে আমরা 2 নাম্বার দিব, আর সহযোজন বিধিকে আমরা 3 নাম্বার দিব। তাহলে আবদ্ধ বিধিটা দেখছো যে দুইটা এ ও বি দুইটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা, আর এ বি ও বাস্তব সংখ্যা, মানে তার যোগফল গুণফল উভয় বাস্তব সংখ্যা হবে। আর এ ও বি দুইটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস, অর্থাৎ ওই যে আগে পরে কোনো সমস্যা নেই, বা এ ইন্টু বি সমান বি ইন্টু এ। এরপরে তোমাদের দেখালাম সহযোজন বিধি, আমরা আলোচনা করেছি। এখন আসো বিতরণ বিধি। বিতরণ বিধি, এ কমা বি কমা সি প্রত্যেকে বাস্তব সংখ্যা হলে, প্রত্যেকে বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি সমান এ ইন্টু বি প্লাস বি এ ইন্টু সি। এগুলো কিন্তু এমনিতেও তোমরা বুঝো এগুলো যে সত্য, কিন্তু এখন এগুলো হলো আমার বাস্তব সংখ্যার এই বৈশিষ্ট্য থেকে আমরা অন্য জায়গায় ব্যবহার করি। অথবা এই বি প্লাস সিটা যদি আগে রাখি, এটা পরে রাখি, তাহলে তাও কোনো সমস্যা নাই। বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ, এটাকে আমরা বলবো বিতরণ বিধি। তাহলে আমরা 4টা বৈশিষ্ট্য বীজগণিতিক ধর্মাবলী আলোচনা করলাম। এবার আসো সবচেয়ে বিখ্যাত, এই যে তোমার 5 বলতেছে বাস্তব সংখ্যার সেটে যদি একটা শূন্য থাকে, আর একটা শূন্য থাকে ধরো যোগের বেলায়, শূন্য ধরো শূন্য যদি থাকে এ প্লাস 0 ইকুয়াল টু যদি 0 প্লাস এ ইকুয়াল টু এ, অর্থাৎ
যেই সংখ্যা দ্বারা কোনো বাস্তব সংখ্যাকে যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় যোগের অবেদক। কথাটা তোমরা মনে রাখবা, খুবই দরকারি কথা। যেই সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না ওই মূল সংখ্যাটার, তখন যে সংখ্যাটা আমি যোগ করছি তাকে বলা যোগের অবেদক। অর্থাৎ জিরোটা তুমি ধরো 5 + 0 অথবা 0 + 5 যেভাবে করো = 5, অর্থাৎ তার মূল মানের কোনো হ্যাম্পারিং হচ্ছে না। এই জন্য জিরোকে বলা হয় যোগের অবেদক। জিরো হলো যোগের অবেদক। জিরো হলো তোমার যোগের অবেদক বা আইডেন্টিটি। জিরো হলো যোগের অবেদক বা আইডেন্টিটি। আইডেন্টিটি ইংরেজি শব্দ আর কি। একইভাবে গুণেরটা হতে পারে, ধরো a × 1 বা 1 × a, এটাকে যদি আমরা গুণ করি এই ঠিক থাকে। তাই এই জন্য মানে যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না সেই সংখ্যাটাকে বলা হয় গুণের অবেদক বা আইডেন্টিটি। অর্থাৎ এখানে 1 হলো তোমার গুণের অবেদক। গুণের অভেদক। 1 হলো গুণের অবেদক। তাহলে এই যে আমরা যে ফর্মুলাটা এখন আলোচনা করলাম এটাকে বলা হয় অবেদক উপাদানের অস্তিত্বশীল বিধি। এই দেখো আমরা এই বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলেছি, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো। বাস্তব সংখ্যা সেটে একটি মাত্র উপাদান 0 এবং একটি মাত্র উপাদান 1 ইজ নট 0, মানে সেটা 0 নয়, আছে যেন প্রত্যেক a belongs to R এর জন্য a + 0 = 0 + a = a এবং a × 1 = 1 × a = a হয় অবেদক উপাদানের অস্তিত্বশীল বিধি। আশা করি কথাটা তোমরা বুঝেছো এবং তোমরা নিজেরা আমল করবে বিষয়টার উপরে। তাহলে 0 হলো যোগের অবেদক, 1 হলো গুণের অবেদক, আর এই দুইটা বিধিকেই আমরা একত্রে বলি অবেদক উপাদানের অস্তিত্বশীল বিধি। এরপরে আসো সর্বশেষ যেটা আরো ইম্পর্টেন্ট, ইনভার্সের বিষয়টা। ধরো এখানে আমি একটু রিডিং পড়ে দেখাই আগে। প্রত্যেক বাস্তব সংখ্যা এর জন্য একটি মাত্র যোগবোধক বিপরীত মাইনাসে থাকবে যেন a + -a অথবা -a + a = 0 এবং প্রত্যেক অশূন্য বাস্তব সংখ্যা এর জন্য একটি মাত্র গুণোত্তক বিপরীত a ইনভার্স আছে যেন a × a ইনভার্স বা a ইনভার্স × a = 1। এটাকে বলা বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধি। বিপরীত উপাদান মূল কথা হলো আমরা এই যে আইডেন্টিটির বিষয়টা আলোচনা করলাম। ধরো যোগের ক্ষেত্রে 5 একটা সংখ্যা, তার সাথে যদি আমরা -5 যোগ করি অথবা -5 আগে রাখা 5 যোগ করি, তখন এই যোগফলটা যেই সংখ্যা দ্বারা যোগ করলে তার অবেদকটা পাওয়া যায়। ধরো 5 এর সাথে -5 যোগ করলে তার অবেদক পাওয়া যায়। এখন 7 -7 তার সাথে কি যোগ করবা? তার সাথে যোগ করবা +7, ওইসব ব্র্যাকেট লাগবে না, তো অবেদক আসে। তার মানে কি কোনো সংখ্যার সাথে যেই সংখ্যা যোগ করলে যোগের অবেদক পাওয়া যায় ওই সংখ্যাটাকে তার বিপরীত সংখ্যা বলা হয়, যোগের বিপরীত সংখ্যা বলা হয়, যোগাত্মক বিপরীত সংখ্যা। শব্দটা হলো যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। অর্থাৎ আমাকে যদি বলা হয় এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, তাহলে এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -a। এর কারণ হলো এ একমাত্র -a এর সাথে যোগ করলে যোগফলটা 0 আসতেছে, মানে যোগের অবেদকটা আসতেছে। কথা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা এই -aটাকে এর যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো। কেন বলতেছি? কারণ এই এর সাথে যোগ করলে 0 আসতেছে, আর 0টা হলো যোগের অবেদক। সিমিলারলি গুণের ক্ষেত্রেও তাই। ধরো a গুণের অবেদক হলো কত? গুণের অবেদক হলো তোমার 1। গুণের অবেদক বা আইডেন্টিটি হলো আমার 1।
এখন এই জন্য এর সাথে যদি আমি এ ইনভার্স যদি গুণ করি, ইনভার্স মানে কি 1/a, এভাবে গুণ করি অথবা এইভাবে গুণ করি, গুণফলটা আমার আসবে কত 1। তার মানে কি গুণের অবাধকটা আসতেছে। তাহলে এই আমরা এই ইনভার্সটাকে বলবো এর গুণাত্মক। এখন হলো গুণাত্মক বিপরীত রাশি। তাহলে কোথাও ধরো আছে 3 এর গুণাত্মক বিপরীত রাশি কত 1/3। কেন? কারণ এটার সাথে এটা গুণ করলে হয় তোমার 1, এটার সাথে এটার গুণ করলে হয় 1। কথা ক্লিয়ার? এখন এরকম আরো উদাহরণ দিতে পারো, ধরো 1/7, এটার গুণাত্মক বিপরীত রাশি কোনটা? এটার গুণাত্মক বিপরীত হলো 7, কারণ এটার সাথে এটা গুণ করলে 1 আসতেছে। এই হলো আমাদের এই অস্তিত্বশীল বিধির ব্যবহার। আমরা এখানে বিষয়টা আমরা সুন্দর করে লিখে দিয়ে নিয়েছি তোমাদের জন্য আমি আগে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে আরেকবার আমরা রিডিং পড়ে নিই এই আমাদের বিপরীত উপাদানের অস্তিত্বশীল বিধিটা। প্রত্যেক বাস্তব সংখ্যা এর জন্য একটি মাত্র যোগাত্মক বিপরীত মাইনাসে থাকবে, যেন a প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু 0, এবং প্রত্যেক অশূন্য বাস্তব সংখ্যা এর জন্য একটি মাত্র গুণোত্তক বিপরীত ইনভার্স আছে, যেন a ইন্টু এ ইনভার্স বা ইকুয়াল টু ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু 1 হয়। ধরো এই যোগেরটা হলো মূল কথাটা, একটা চুম্বক অংশটা হলো কোনো সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করিলে, এই যে আমি যে এর সাথে মাইনাসে কিন্তু যোগ করেছি, কোনো সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে যোগের অবেধক পাওয়া যায় ওই সংখ্যাটাকে বলা হয় যোগের তোমার ওই প্রদত্ত সংখ্যার যোগাত্মক বিপরীত রাশি। আবার কোনো সংখ্যার সাথে যে সংখ্যা গুণ করলে গুণের অবেধক পাওয়া যায় তাকে ওই প্রদত্ত সংখ্যার তোমার গুণাত্মক বিপরীত সংখ্যা বলা হয়। তাহলে আমরা মোটামুটি তোমার এসএসসি লেভেলের সাথে সম্পর্ক রেখে, অবশ্যই আরও অনেক আলোচনা আছে যেগুলো আমরা উপরে ক্লাসগুলোতে ওই যে বললাম আমরা রিয়েল অ্যানালাইসিস বা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ওইসব বিষয়ের ভিতরে আরও বিস্তারিত আলোচনা আছে। কিন্তু তোমার এসএসসি লেভেলের সিলেবাস অনুযায়ী তুমি যদি বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে বীজগাণিতিক বৈশিষ্ট্য হিসেবে 6টা বৈশিষ্ট্য সুন্দর করে উপস্থাপন করো বা শিখে রাখো, তোমার জন্য এটাই এনাফ। এখন আসো আমরা এই বাস্তব সংখ্যার কতিপয় বৈশিষ্ট্যের অংশ হিসেবে আমাদের অসমতার ধর্ম বলে আরও চমৎকার আলোচনা। আমাদের অসমতা খুবই মজা লাগবে, অসমতার বিষয়গুলো আমরা যখন আলোচনা করব। দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য। যেমন প্রথম অসমতার যে একটা ধর্ম বলছে, যদি এ আর বি সমান না হয়, দুটি বাস্তব সংখ্যা হয়, তাহলে কি ঘটতে পারে বলো তো? দুইটা ঘটনা ঘটতে পারে। এ গ্রেটার বি অথবা বি গ্রেটার এ, দুইটি বাস্তব সংখ্যার মধ্যে যদি তারা সমান না হয় তাহলে এর বাহিরে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না। হয় এ বড় বি ছোট, অথবা বি বড় এ ছোট। ধরো কামাল আর জামাল দুইজন, হয় কামাল বড় জামাল ছোট, নয় জামাল ছোট কামাল বড়, এরকম আর কি। তো এটা হলো এই আমরা স্বাভাবিকভাবে আমরা এগুলো জানি, তারপর আমরা এখানে আনুষ্ঠানিকভাবে শিখে রাখতেছি। এটাই হলো আমার একটা ধর্ম অসমতার। এরপরে দেখো, যদি এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা হয়, এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়, তাহলে সবার বড় কে? এ সি এর থেকে বড় হবে, এটা অটোমেটিক। এ হলো বড় ভাই, এ হলো মেজু ভাই, এ হলো মেজু ভাই, এ হলো ছোট ভাই। তো ছোট ভাই থেকে বড় ভাই তো সবসময় বড়, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বিষয়টা অনেকটা এরকম, এ গ্রেটার বি, বি গ্রেটার সি হয়, তাহলে এ গ্রেটার সি, এটা স্বতঃসিদ্ধ। এগুলা স্বতঃসিদ্ধ বিষয়। এটা হলো বাস্তব সংখ্যার আরেকটা অসমতার বৈশিষ্ট্য। অসমতা ওই যে লেস দেন গ্রেটার দেন থাকলে আমরা অসমতা বলি আর কি। 3 নম্বর আসো, যদি এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার বি হয়,
এই যে এটা একটা অসমতা a গ্রেটার b। তো একটা অসমতার উভয় পক্ষে আমরা তাহলে a প্লাস সি ইজ গ্রেটার দ্যান বি প্লাস সি, অর্থাৎ একটা অসমতার উভয় পক্ষে আমরা সমান সমান মান যোগ করলে ওই অসমতার কোনো ক্ষতি হবে না। এটাই হলো অসমতার ধর্ম, অসমতার ধর্মাবলী। তাহলে অসমতার প্রথম ধর্মে আমরা বলছিলাম এ কমা বি, এ আর বি যদি সমান না হয়, বিলংস টু আর অর্থাৎ বাস্তব সংখ্যা হয়, তাহলে এ গ্রেটার বি অথবা এ লেস বি। 2 নম্বরে আমরা বলছি যে এ কমা, আমি একটু সংক্ষেপে লিখতেছি আর কি, বিলংস টু যদি আর হয় তবে এ গ্রেটার বি, বি গ্রেটার সি, তাহলে অবশ্যই এ গ্রেটার সি হবে। 3 নম্বরে যেটা বললাম একইভাবে এ কমা বি কমা সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এবং বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার বি, দেন আমরা এর উভয় পক্ষে সমান সমান সংখ্যা যোগ করলে অসমতার মানের কোনো পরিবর্তন হবে না, বিয়োগ করলেও কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। 4 নম্বরে বলছে, দেখো 4 নম্বর ধর্মটা, যদি এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার বি হয় তাহলে সি গ্রেটার 0 হলে, মানে সি যদি একটা ধনাত্মক সংখ্যা হয় তখন তার সাথে কোনো কিছু যদি আমরা গুণ করি তাহলে অসমতার কোনো সমস্যা হবে না, কিন্তু সি যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে অসমতার দিক বদলিয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ হিসাবে এই জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরো আমার এখানে আছে এ গ্রেটার 3a গ্রেটার 2a গ্রেটার দ্যান 2a। এখন আমি যদি এটার সাথে 3 গুণ করি, 3 তো তোমার একটা শূন্য থেকে বড় একটা সংখ্যা, তাহলে বা 4 গুণ করি, 3 4 12a, আর এখানে 4 গুণে 8a। এতে কি অসমতার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, কারণ বড়টা বড়ই আছে, ছোটই আছে। কিন্তু আমি যদি এখন এমন একটা কাজ করি, ধরো 3a, এটাই আমার সি, কিন্তু এই 4টা এটা এইভাবে আছে। এখন আমি যদি এর সাথে -5 গুণ করি, -5 কিন্তু শূন্য থেকে ছোট, তাহলে ঘটনাটা কি ঘটতেছে দেখো, মাইনাসে প্লাসে -15a আর -2a। এখন বলো তো এই দুইটা সংখ্যার মধ্যে এখানে ধরো 10a হবে অবশ্য, এই দুইটা সংখ্যার মধ্যে -15 থেকে বড় না -10 বড়? আমরা জানি দুইটা মাইনাসের সংখ্যা যদি আমরা কম্পেয়ার করি, যেটা মানে ছোট, যেটা দেখতে ছোট দেখা যায় সেটাই বড়, সেটাই বড়। তার মানে -15 -10 এর মধ্যে -10 এটা বড়, অর্থাৎ অসমতার দিকটা পরিবর্তন হয়ে যাবে, অসমতার দিকটা পরিবর্তন হয়ে যাবে। এই কথাটাই এখানে ওরা আনুষ্ঠানিকভাবে বলছে যে যদি কোনো অসমতা ধনাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে অসমতার দিক যেভাবে আছে এভাবেই থাকবে, আর যদি ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। এই কথাটাকেই এখানে অফিসিয়ালভাবে ওনারা উপস্থাপন করছে। যদি এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার বি হয় তাহলে সি গ্রেটার 0, ধনাত্মক হলে সি ধনাত্মক হলে এ সি গ্রেটার দেন বি সি, মানে এটার কোনো পরিবর্তন হচ্ছে না সি দ্বারা গুণ করার কারণে বা সি দ্বারা গুণ করার পরেও, এবং সি ইজ লেস দেন 0 মানে সির মান ঋণাত্মক হলে এ সি ইজ লেস দেন, মানে গ্রেটার দেনটা হয়ে যাচ্ছে লেস দেন, যেটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আর একটা বৈশিষ্ট্য দিল, এ বি অশূন্য বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার বি হলে 1/a ইজ লেস দেন 1/b। দেখুন আমরা যখন অঙ্ক করতে যাব বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমরা এই জিনিসগুলো যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা এগুলো জানা না থাকলে, মনে না থাকলে আমরা হেজিটেশনে পড়ে যাই, কেন অসমতার দিকটা বদলালো। তার মানে
এখনো আমরা অনেক সময় স্টুডেন্টরা অঙ্ক করাতে গেলে যখন এই কাজগুলো করি স্টুডেন্টরা কিন্তু হা করে বসে থাকে, কারণ তার এই জিনিসগুলো যখন জানা থাকে না। অসমতার আরেকটা বৈশিষ্ট্য দিল এ গ্রেটার বি হলে যদি আমরা এটাকে বিপরীত করি, অর্থাৎ লবকে হর, হরকে লব বানাই, তখন অসমতার দিকটা পরিবর্তন হয়ে যাবে। কারণ একেবারে সহজভাবে আমরা যদি ধরো 5 গ্রেটার 2 দিই, 5 থেকে 2 থেকে 5 বড়, এটা তো স্বাভাবিক। এখন আমরা যদি এটাকে উল্টাইয়ে দিই, মানে লবকে হর নিচে তো 1 আছে, হরকে লব করি, তাহলে তুমি এবার ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখো 1/5 আর 1/2, তার মধ্যে দেখবে 1/2 বড়। কারণ দুইটা ভগ্নাংশের বা কতগুলো ভগ্নাংশ যদি লব একই হয়, তাহলে হর দুইটার মধ্যে যেটা ছোট সেটাই বড় ভগ্নাংশ, সেগুলো তোমরা ছোট ক্লাসে জেনেছো। আর তাছাড়া না জানলেও তুমি যদি ক্যালকুলেটারে ক্লিক করো, ভাগ করো, দেখবে যে এটা বড় আসবে, অর্থাৎ অসমতার দিকটা ঘুরে যাবে। এরপরে অসমতার আমাদের এখানে সর্বশেষ যে ধর্মটা আছে সেটা হলো এ আর বি বাস্তব সংখ্যা এবং তোমার এ গ্রেটার দ্যান বি হলে এ মাইনাস বি ইজ গ্রেটার দ্যান 0। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে দুইটা সংখ্যা, ধরো একটা 5 একটা 2, এখন এটা 5টা বড়, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা কি পাই? 3। তো 3 কি 0 থেকে বড় না? অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে ফলাফলটা অলওয়েজ পজিটিভ আসবে, সেই কথাটা এখানে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যের আলোচনার অংশ হিসাবে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম এই বীজগাণিতিক ধর্মাবলী, আমরা পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আর এখন আমরা আলোচনা করলাম অসমতার ধর্মাবলী। এই জিনিসগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের বেসিকটা অনেকটা বাড়বে এবং সামনে আলোচনাগুলো তোমাদের ভালো লাগবে। সর্বোপরি তোমাদের গণিত শাস্ত্রে শেখার জন্য অনেক মঙ্গল হবে। আমরা এই লেকচারে আরেকটা টপিকস আলোচনা করে আমরা লেকচারটি সমাপ্ত করব। আমরা সংক্ষিপ্ত লেকচার আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। তো আরো একটা মূল্যবান বিষয় হলো পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু। এটা নিয়ে আমার একটা লেকচার ইউটিউবে পাবলিকভাবে আছে, এটা রিয়েল অ্যানালাইসিস কোর্সের অংশ হিসাবেই আলোচনা, অনার্স 3rd ইয়ারের বিষয়। তো এখানে আমরা এসএসসি লেভেলে যতটুকু আমার দরকার সংক্ষিপ্তভাবে আমরা সেটাই আলোচনা করব। প্রথমে আমরা এখানে একটু পড়ি, এখানে যে তোমরা দেখতেছো স্ক্রিনে, তারপরে আমরা খাতায় লিখে জিনিসটা ক্লিয়ার করব। হ্যাঁ, এখানে বলছে যে পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু, এর আরেকটা আমরা বলি মডুলাস, কয়েকটা নামই প্রচলিত। পরম মান বা মডুলাস নামে বেশি পরিচিত, বা অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু মানে কি? সঠিক মান, কথাটা কিন্তু মানে প্রকৃত মান, এইরকম একটা ব্যাপার কিন্তু এর ভিতরে। পরম মান না লিখে যদি প্রকৃত মান লিখতো স্টুডেন্টদের বুঝতে আরো সুবিধা হতো। প্রকৃত মান মানে প্রকৃত মানের এখানে চিহ্নটা এখানে থাকে না আর কি। আচ্ছা, যেমন এই ধরো এখানে 0 একটা অবস্থান থেকে এখান পর্যন্ত যাওয়া হলো, ধরো এখান থেকে এখান পর্যন্ত এ মিটার, একটা কথার কথা। আবার এখান থেকে এখান পর্যন্ত এ মিটার, কিন্তু যখন এই 0কে পজিশন ধরছে তখন তার ধরো হাত ডান সাইডে গেল, ধরা হয়েছে যে এটা ধনাত্মক, বাম সাইডে গেল এটা ঋণাত্মক, বাম পাশে যাওয়ার কারণে ঋণাত্মক, কিন্তু ধরো দূরত্বটা 1 কিলোমিটার বা 5 কিলোমিটার। কিন্তু কথা হলো যখনই আমরা কিন্তু স্কেল দিয়ে এটাকে পরিমাপ করব তখন কিন্তু দুইটা সমান আসছে আমার। এখন বামে গেল আর ডানে গেল এটা তো কথা না, কথা হলো কি দূরত্বটা সমান, মানে সমান দূরত্ব অতিক্রম করছে। এই থিম নিয়ে আমরা অগ্রসর হব, আরো বিস্তারিত বলতেছি। তো বলছে সংখ্যা রেখায় মূল বিন্দু ও, এটাকে বলা হয় নির্দেশক বিন্দু। এই নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, মানে ও থেকে এর মধ্যবর্তী দূরত্বকে এর পরম মান বলা হয়। এই মধ্যবর্তী দূরত্বকে এর পরম মান বলা হয়। উপরের চিত্রে ও, এ এবং এ প্রাইম বিন্দু ত্রয় যথাক্রমে ও, এ এবং মাইনাসে নির্দেশ করে। সুতরাং এর পরম মান 0, এর মধ্যবর্তী দূরত্ব এর পরম মান 0,
এবং এ এর মধ্যবর্তী মানে এটা আর এটার মধ্যবর্তী দূরত্ব এ, আবার এই তোমার ও এবং এর এখানে একটা 0 দিলে বেস্ট হয়, এটা এবং এটার মধ্যবর্তী দূরত্ব এ, এই কথাটা এখানে বলছে। যাই হোক, আসল কথায় আমরা এবার আসি। এইগুলা বাদ দিয়ে আমরা আমাদের মূল পরম মানের ডেফিনেশন আসলে আমরা এতটুকু লিখব। আমি এই বিষয়ে এখন কথা বলবো খাতায় লিখে। প্রথম কথা হলো, তাহলে আমরা চুম্বক অংশ নিয়ে আলোচনা করি। পরম মানের পরম মান, বা আমি সংক্ষেপে আলোচনা করবো, হ্যাঁ, তোমার ক্লাস রিলেটেড যতটুকু দরকার শুধু অতটুকু আলোচনা করবো। অ্যাবসোলিউট ভ্যালু বলতেছে যে একটা সংখ্যা যদি এ হয়, একটা সংখ্যা যদি তোমার এ হয়, পরম মানকে মডুলাস অফ এ বা পরম মান অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরো সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রে এর পরম মানকে সংজ্ঞায়িত করা হয়, এটা হলো প্রকাশ করা হয় এবং সংজ্ঞায়িত করা হয় সেভাবে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, যেমন এই পরম মান এ ইকুয়াল টু, খেয়াল করো বিষয়টা খুবই সহজ এবং সেন্সিটিভ, বুঝলে খুবই গুরুত্বপূর্ণ সহজ, এবং না বুঝলে একটু সবসময় একটা খটকা থাকবে। এখানে বলতেছে এই পরম মান অফ এর মানটা হবে এ যদি এ ইজ গ্রেটার দ্যান 0 হয়। আমরা একটু পরে একটা উদাহরণ দেব। আর পরম মান অফ এর মান 0 হবে যদি এর মানটা 0 হয়। পরম মান অফ এর মান মাইনাস এ হবে যদি এর মান লেস দ্যান 0 হয়। এটা হলো মূল ডেফিনেশন। পরীক্ষা কিন্তু এই ডেফিনেশনটা খুব আসে, কিন্তু এসএসসি লেভেলের সৃজনশীলের কতে এটা দিয়ে দেয়, বা অন্য একটা প্রশ্নের অংশ সাথে এটা দিয়ে দিলে তো তোমার কিছু করার না, এটা কিন্তু সংজ্ঞাটা পরীক্ষা আসে। এই হলো আমার ডেফিনেশনটা। এখন এই ডেফিনেশন থেকে তুমি কি বুঝেছো? ধরো আমি একটা সংখ্যা নিলাম 5, তার মডুলাস। আচ্ছা বলো তো 5 যে সংখ্যাটা আমি নিলাম, এই 5 কি 0 থেকে বড় না? 5 অবশ্যই 0 থেকে বড়। এই জন্য এই 5 এর মডুলাস করলে এই মডুলাস অফ 5 মানে 5, মডুলাস অফ 5 মানে 5। কিন্তু যদি আমি এরকম নিই যে -5, এই -5 সংখ্যাটা কিন্তু 0 থেকে ছোট। এখন এটার মডুলাস করলে কি হবে? -5 সংখ্যাটা কিন্তু 0, এখানে কিন্তু প্যাস, কথা বুঝে নিও, আসল মজাটা কিন্তু এখন পাবে। -5 কিন্তু 0 থেকে ছোট, -5 কিন্তু 0 থেকে ছোট। দেখো এই যে 0 থেকে ছোট হলে মডুলাসের ভিতরে যে সংখ্যাটা থাকে তার আগে একটা মাইনাস চলে আসে। তা আমার মডুলাসের ভিতরে আছে কি -5, তার আগে একটা মাইনাস আসতেছে। এই হলো আমার ফলাফল। তো দিন শেষে এখানে মাইনাস হচ্ছে প্লাস চলে আসতেছে। দেখছো শুভঙ্করের ফাঁকিটা কোনখানে? +5 নিলাম তাও 5 আসলো ডেফিনেশন অনুযায়ী, -5 নিলাম তাও ডেফিনেশনে আমি মাইনাস দিয়েছি, কিন্তু মাইনাস আবার প্লাস হয়ে গেছে। অর্থাৎ এই জন্য আমরা বলি কি, আমরা আমাদের ব্যবহারের সুবিধার্থে বা স্টুডেন্টদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা বলি এই পরম মানের ভিতরে মাইনাস হোক আর প্লাস হোক ওই মানটা প্লাস হয়। এর কারণ কিন্তু এটা। কারণ আবার আর একটা উদাহরণ দিই, ধরো -7, তো -7 তো তোমার 0 থেকে ছোট, মানে মডুলাসের ভিতরে পরম মানের ভিতরে যে সংখ্যাটা আছে তার আগে একটা মাইনাস আসে। তো আমার পরম মানের ভিতরে আছে -7, এটা হলো 0 থেকে ছোট একটা সংখ্যা। তো এখানে এই যে ডেফিনেশন সংজ্ঞার মাইনাস, একটা মাইনাস আসলো, আর আমার পরম মানের ভিতরে এখানে যা আছে আমি তা লিখছি, মানে হয়েছে +7। আর যদি একটা মান তোমার 0 থাকে, তো 0 মডুলাসের ভিতরে 0 থাকলে সরাসরি এটা 0, এটা ডেফিনেশন অনুযায়ী। তাহলে এখানে কিন্তু সব বিষয় ডেফিনেশন অনুযায়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমাদের পরম মানের বা মডুলাসের এই মূল ডেফিনেশনটা কিন্তু আমাদের মাথা রাখতে হবে। আর স্টুডেন্টদেরকে আমরা যখন বুঝাবো বা তোমরা নিজেরা যখন অঙ্ক করার সময় মনে রাখবে, তখন আমরা বলি কি এই পরম মানের ভিতরে যাই থাকুক পরম মান উঠলে ধনাত্মক। কেন ধনাত্মক? তার মূল থিম তোমাকে ক্লিয়ার রাখতে হবে, না হয় তুমি বিবৃতির মধ্যে পড়ে যাবে, আর না তোমাকে কোশ্চেন করলে তুমি জবাব দিতে পারবে না। কারণ -12, তো এটা মূলত -12, তো মাইনাস প্লাস হলো। এই হলো আমার
মডুলাসের বিষয়বস্তু নিয়ে একেবারে আরো কথাবার্তা বলা যায়, সংক্ষিপ্ত আলোচনা। তো মডুলাস নিয়ে আমাদের পরম মানের বৈশিষ্ট্য বা ধর্মাবলী আমাদের কয়েকটা আছে, আমরা ধর্মাবলীগুলো একটু দেখে নিই। তার মধ্যে আমরা একটা ধর্ম আমরা পরের ক্লাসে প্রমাণ করব আমাদের লেকচার 3-তে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতেছো পরম মানের ধর্মাবলী 4টা ধর্ম এখানে লেখা আছে। এগুলো কিন্তু আমাদের সামনের দিকের অনেক জায়গায় কাজে লাগবে। যেমন বলছে যে বাস্তব সংখ্যা a এবং b এর জন্য মডুলাস অফ a ইজ গ্রেটার ইকুয়াল a, মানে মডুলাসটা উঠালে মডুলাস অবস্থায় মানটা বড় বা মডুলাস উঠালেও মানটা সমান হতে পারে, সর্বোচ্চ এতটুকুই। মডুলাস অফ a ইজ গ্রেটার ইকুয়াল a, মডুলাসের ভিতরে থাকলে যে মানটা আছে সেটা বড় অথবা সমান মডুলাস উঠানোর পরে। এরপরে 2 নম্বর ধর্মটা বলছে মডুলাস অফ এ বি সমান মডুলাস এ ইন্টু মডুলাস বি, এতে মানের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ মডুলাসের ভিতরে দুইটি সংখ্যা যদি গুণ আকারে থাকে এভাবে মডুলাস দিয়ে তাদেরকে আলাদা করা যায়। এটা হলো পরম মানের তোমার একটা ধর্ম। ভাগ আকারে থাকলে একইভাবে a বাই b এর মডুলাস সমান মডুলাস অফ a ভাগ মডুলাস অফ b আমরা লিখতে পারি, যেখানে নিচের হর কখনোই শূন্য হতে পারবে না, এই কথাটাই বলা হলো। 4 নম্বরে যে ধর্ম a প্লাস b এর মডুলাস ইজ লেস ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b, মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। তাহলে দেখো একটা বিষয় খেয়াল করে দেখো, গুণ আর ভাগে কিন্তু সমান আসছে, যে গুণেরটা আলাদা করলে মানের কোনো পরিবর্তন নাই, ভাগেরটা আলাদা করলে মানের পরিবর্তন নাই, কিন্তু যোগেরটা কি লিখছে লেস a প্লাস b তোমার লেস ইকুয়াল বা মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b, মানে এই পাশটা বড় হয়ে যাচ্ছে। a প্লাস মডুলাস অফ a প্লাস b লেস ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ফাউন্ডেশন ক্লাসের অর্থাৎ ক্লাস নং 1 এর লেকচার 1 এখানে সমাপ্ত। আমরা আরো দুটো লেকচার আমাদের এই অধ্যায়ে রয়েছে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আর এই ক্লাসটি আমি সবার জন্য মুক্ত করে দিয়েছি, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তুমি যদি পূর্ণাঙ্গ ফেড কোর্সটি করতে চাও আমাদের বিষয়ভিত্তিক গণিত এমসিকিউ প্রস্তুতি, তাহলে 01720991523 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি বিস্তারিত জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।